এখন তুমি ইতিহাসের এমন ৬টি নৃশংস শাস্তি দেখতে পাবে যা তোমার মেরুদণ্ডকে শীতল করে দেবে এবং তুমি কৃতজ্ঞ হবে যে তুমি সেই যুগে জন্মগ্রহণ করনি। ৬ নম্বরে আছে ফাঁসি। কল্পনা করো যে তুমি একটা জায়গা দিয়ে যাচ্ছ এবং পথে তুমি দেখতে পাচ্ছ মানুষগুলো এভাবে খুঁটিতে ঝুলছে। সাধারণ মানুষ ভীত হয়ে যেত। এই মৃত্যুদণ্ড কার্যকর করার পদ্ধতিটি পঞ্চদশ শতাব্দীতে ব্যবহৃত হতো। এর পদ্ধতি ছিল একটি ধারালো লাঠি নেওয়া। এটি বেশ বড় ছিল এবং নিচের দিক থেকে জোর করে ব্যক্তির ভিতরে প্রবেশ করানো হতো এবং সেই লাঠিটি সমস্ত অঙ্গ ছিঁড়ে ওপরে উঠে যেত। তারপর তারা এই লাঠিটি মাটিতে দাঁড়িয়ে রেখে দিত। শরীরের ওজনের কারণে ব্যক্তিটি ধীরে ধীরে পিছলে যেত এবং শেষে এই লাঠিটি কারো মুখ থেকে বেরিয়ে আসত। কারো কারো কোমর থেকে আর কারো কারো কাঁধ থেকে ফাঁসি দেওয়া হতো। এই লোকেরা জনসাধারণের জায়গায় এটা করত যাতে মানুষ ভয় পায়। এই রাজার নাম ছিল ব্লাড দ্য ইম্পেলার, যিনি তার সময়ে হাজার হাজার মানুষকে ফাঁসিতে ঝুলিয়েছিলেন এবং এই মৃতদেহগুলি তার রাজ্যের বাইরে ঝুলিয়ে রাখতেন যাতে শত্রুরা হাজারবার ভাববে। এই শাস্তি যুদ্ধ শত্রুদের এবং আক্রমণ করার সময় যারা গুরুতর অপরাধ করেছিল তাদের দেওয়া হতো। তিনি ৫ম স্থানে আছেন। কাটার অর্থ হল জীবন্ত ব্যক্তিকে কেটে ফেলা। অনেক সংস্কৃতিতে মৃত্যুদণ্ড কার্যকর করার এই পদ্ধতি ব্যবহার করা হতো। এতে ব্যক্তিকে জনসমাবেশের কেন্দ্রে নিয়ে যাওয়া হতো। সকলের সামনে ব্যক্তিকে নগ্ন করে উল্টো করে ঝুলিয়ে রাখা হতো এবং তার পা খোলা রাখা হতো। একটা খুব বড় করাত ছিল যা ২ জন লোক চালাতো এবং তারা ধীরে ধীরে শিকারের পায়ের মাঝখান থেকে কেটে ২ ভাগে ভাগ করত। ঝুলন্ত ব্যক্তিটি নিজের মৃত্যু দেখছিল। তার চোখের সামনে থেকে তার অঙ্গ প্রত্যঙ্গ বেরিয়ে আসছিল। কল্পনা করো সে কতটা যন্ত্রণার মধ্যে আছে। এই শাস্তির উদ্দেশ্য ছিল সকালে ব্যক্তিকে যন্ত্রণা দেওয়া, জনসমক্ষে তাকে অপমান করা এবং তার মৃত্যুও ধীর গতিতে হওয়া। এই শাস্তির উদ্দেশ্য ছিল মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেওয়া। ৪র্থ নম্বরে আছে ব্রেকিং অন দ্য হুইল। প্রাচীন ইউরোপে এটি ছিল অত্যন্ত নৃশংস ধরনের মৃত্যুদণ্ড এবং নির্যাতন। কোনো ব্যক্তিকে হত্যা করার আগে এই পদ্ধতিটি ব্যবহার করা হতো যাতে সে প্রচণ্ড ব্যথা অনুভব করে এবং তার দাদির কথা মনে করে। এই চাকায় নির্যাতনের ৩টি উপায় ছিল। প্রথমটি ছিল তারা চাকার পাশে থাকা ব্যক্তিকে বেঁধে নিচে আগুন জ্বালিয়ে ধীরে ধীরে ব্যক্তিকে পুড়িয়ে ফেলত। এই পদ্ধতিতেও শিকারকে অনেক কষ্ট পেতে হতো। দ্বিতীয় পদ্ধতি ছিল একজন ব্যক্তিকে এভাবে চাকার ওপর বেঁধে হাতুড়ির সাহায্যে প্রথমে তার আঙুল, হাত ইত্যাদি ছোট ছোট অংশ ভেঙে ফেলা হতো। তারপর এগুলো ভেঙে ফেলার পর হাড়, হাঁটু এবং কোমরের মতো বড় হাড় ভেঙে ফেলা হতো। হাড় ভাঙার যন্ত্রণা কল্পনা করতে করতে ব্যক্তিটি থেমে যায়। এখানে সব হাড় ভেঙে গেছে। এরপর ভাঙা হাড় এবং ছিন্ন ভিন্ন দেহগুলিকে একই চাকার ওপর কোনো প্রধান স্থানে ঝুলিয়ে দেওয়া হয়েছিল যাতে সবাই তাদের দেখতে পায়। এই পুরো প্রক্রিয়াটিও মানুষের সামনে করা হয়েছিল যাতে কেউ আর এমন কাজ না করে তার জন্য একটি উদাহরণ স্থাপন করা হয়। তারা শিকারকে কয়েক ঘন্টার জন্য সেখানে রেখে যেত, যেখানে প্রায়শই পাখি এবং প্রাণীরা তাকে খেয়ে ফেলত। তৃতীয় পদ্ধতি ছিল তারা একজন ব্যক্তিকে পাশ থেকে ভারী চাকার সাথে বেঁধে গড়িয়ে দিত। যেখানেই ব্যক্তি পিষ্ট হতো প্রায়শই তারা চাকাটি পাহাড় থেকে ফেলে দিত। ৩ নম্বরে আছে ব্রিগেন ষাঁড়। যদি আপনি প্রাচীন গ্রীসের সময় জীবিত থাকতেন তাহলে এই ষাঁড়টি ৫৫০ খ্রিস্টপূর্বাব্দে আবিষ্কৃত হয়েছিল। এটি ছিল একটি বৃহৎ ধাতব ষাঁড় যার একপাশে একটি খোলা অংশ ছিল। এই লোকেরা আগে এই গর্ত দিয়ে একজনকে ভেতরে ঢুকিয়ে বলদের নিচে আগুন ধরিয়ে দিত। এখন ভেতরে বসা ব্যক্তির অবস্থা কী হবে তুমি নিজেই কল্পনা করতে পারো। প্রথমত তাকে জীবন্ত পুড়িয়ে মারা হবে এবং দ্বিতীয়ত ধোঁয়ার কারণে সে দম বন্ধ হয়ে যাবে। এর মধ্যে মজার বিষয় হল ষাঁড়টির মুখের পাশে একটি শিং রয়েছে যা বিশেষভাবে ডিজাইন করা হয়েছিল শব্দ পরিবর্তনের জন্য। ভেতরে বসে থাকা ব্যক্তিকে জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে। স্পষ্টতই যদি সে চিৎকার করে তাহলে তাকে হত্যা করতে হবে, তাই এই যন্ত্রটি তার চিৎকারের শব্দকে ষাঁড়ের আসল শব্দে রূপান্তরিত করে যাতে বাইরের লোকেরা আসলে ষাঁড়টির আওয়াজ শুনতে পাচ্ছিল। এবং ষাঁড়টির নাকে একটি ছিদ্র ছিল যা থেকে ধোঁয়া বেরোতে পারে। যারা বাইরে তাকালো তাদের মনে হলো যেন ষাঁড়টি আসলে সামনে দাঁড়িয়ে আছে এবং পাশ দিয়ে যাচ্ছে।
বলা হয় যে এই ষাঁড়টি পেরিলাস তৈরি করেছিলেন। সেই সময় রাজা পেরিলাস তাকে এমন একটি নির্যাতন যন্ত্র তৈরির নির্দেশ দিয়েছিলেন যা মানুষকে ভয় দেখাবে। তাই খুব সৃজনশীল উপায়ে পেরিলাস ব্রেজেন বুল আবিষ্কার করেছিলেন। কিন্তু এটা করার পর শেষটা পেরিলাসের জন্য ভালো হয়নি। রাজা পেরিলাসকে প্রথম শিকার বানিয়ে এই ষাঁড়ের ভেতরে রাখলেন। রাজা পেরিলাসকে বললেন ভেতরে বসে ষাঁড়ের শব্দ বাজাতে, এবং যখন ষাঁড়টি ভেতরে যাবে তখন সে এটি বন্ধ করে নিচে আগুন ধরিয়ে দেবে। অর্থাৎ যিনি ষাঁড়টি আবিষ্কার করেছিলেন তাকে এই ষাঁড়েই ভুনা করা হয়েছিল, এবং রাজা ফিলারিস যখন তার রাজ্য হারান তখন তাকেও এই ষাঁড়েই পুড়িয়ে হত্যা করা হয়েছিল। তাই যিনি এটি তৈরি করেছিলেন এবং যিনি এটি তৈরি করেছিলেন উভয়ই এই ষাঁড়েই ভুনা করে মারা গিয়েছিলেন। যারা রাজার বিরুদ্ধে কথা বলতো, বিশ্বাসঘাতক ছিল অথবা খুন ইত্যাদি গুরুতর অপরাধ করত, তাদের এই ষাঁড়ে রাখা হতো। অর্থাৎ যিনি এটি তৈরি করেছিলেন এবং যিনি এটি তৈরি করেছিলেন উভয়ই এই ষাঁড়েই ভুনা করে মারা গিয়েছিলেন। যারা রাজার বিরুদ্ধে কথা বলতো, বিশ্বাসঘাতক ছিল অথবা খুন ইত্যাদি গুরুতর অপরাধ করত, তাদের এই ষাঁড়ে রাখা হতো। সেই সময় মানুষ ব্রেজেন ষাঁড়ের নাম শুনলেই কাঁপতে শুরু করত। এই শাস্তি কেবল রোমের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং সমগ্র ইউরোপ জুড়েই ব্যবহৃত হতো। দ্বিতীয় শাস্তি হল হাতি দ্বারা পিষে ফেলা। এই শাস্তি দক্ষিণ পূর্ব এশিয়ায় দেওয়া হতো। 9 নম্বর শাস্তি মোঘল এবং সম্রাটরাও এই শাস্তি দিতেন। এই শাস্তি পেতে মানুষকে খুব বেশি পরিশ্রম করতে হয় না। কেউ চুরি বা জালিয়াতি করে থাকতে পারে। এটা বিহারি প্রতারণা নয়, এটা বিশ্বাসঘাতকতা বা কাউকে হত্যা করার মতো অন্য কোনো গুরুতর অপরাধ। কেউ কেউ বলেন যে কর না দিলেও এই লোকেরা মানুষকে পিষে ফেলত। যাই হোক, এই শাস্তি কিভাবে দেওয়া হতো? এই কাজটি জনসমক্ষে করা হতো। ভয় ছড়ানোর জন্য অপরাধীদের আনা হতো। এই কাজের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছিল একটি প্রশিক্ষিত হাতি। হাতির ওপর একজন ব্যক্তি বসেছিলেন যিনি এটিকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করতেন। আমি আপনাকে আরও বলি যে হাতির ওজন 5000 কিলোগ্রাম পর্যন্ত। একজন মানুষকে হত্যা করার দুটি উপায় ছিল। প্রথম উপায়টি, যা আপনি চাইবেন, খুবই সহজ। ব্যক্তির হাত পিছনে বাঁধা হতো এবং তার মাথা দাসের উপর রাখা হতো এবং হাতিটি তার পা রেখে তার মাথা পিষে ফেলত। দ্বিতীয় পদ্ধতিটি, যা অত্যন্ত মারাত্মক বলে বিবেচিত হতো, তা ছিল লোকটির হাত পিছন থেকে বেঁধে মাটিতে শুইয়ে দেওয়া। একটি হ্যালি ত্রিনিদাদ হাতি ধীরে ধীরে তার পায়ের ওপর উঠে যেত এবং ফিরে আসার সময় তার হাত পিষে ফেলত। এইভাবে সে তার শরীরের চারপাশে 3-4টি বৃত্তাকারে ঘোরাফেরা করত এবং অবশেষে তার মাথায় শেষ আঘাত করে তাকে পিষে ফেলত। এমন শাস্তি দেখার কথা ভুলে যাও, এর কথা শুনলেই মেরুদণ্ডে কাঁপুনি নেমে আসে। প্রথমটি হল ব্লাড ইগল, যেখানে ব্যক্তি নিজের চোখে তার মৃত্যু দেখে। যদি আপনি ভাইকিং মরশুম দেখে থাকেন তাহলে আপনি এই মৃত্যুদণ্ড সম্পর্কে জানতে পারবেন। এই মৃত্যুদণ্ড নরওয়ে এবং এর গিরকে দ্বীপপুঞ্জ কার্যকর করা হয়েছিল। যাকে ব্লাড ইগল দেওয়া হয়েছিল তাকে জনতার মাঝখানে বসাতে বলা হয়েছিল। তার হাত দুটি কাঠের লাঠি দিয়ে বেঁধে রাখা হয়েছিল। এরপর পেছন থেকে একজন ব্যক্তি ছুরি দিয়ে তার পুরো কোমর কেটে ফেলত যাতে তার মেরুদণ্ড দেখা যায়। তারপর সে একটি কুড়াল নিয়ে পিছন থেকে এক এক করে পাঁজর ভেঙে ফেলত যাতে মেরুদণ্ড থেকে আলাদা হয়ে যায়। তারপর সে পাঁজরগুলো বাইরের দিকে খুলে দিত এবং পিছন দিক থেকে ফুসফুসগুলো সরিয়ে কাঁধের ওপর রাখত যাতে ঈগলের একটি নমুনা তৈরি করা যায়। এই পুরো প্রক্রিয়ায় বেশিরভাগ ভুক্তভোগীই বেঁচেছিলেন। প্রক্রিয়াটি শেষ না হওয়া পর্যন্ত তারা আরও বিশ্বাস করতেন যে এই পুরো প্রক্রিয়ায় যে ব্যক্তি চিৎকার করবে না সে হাল্লায়, অর্থাৎ তাদের স্বর্গে যাবে, এবং যে চিৎকার করবে সে যাবে না। এরপর এই লোকেরা মৃতদেহটি একটি প্রধান স্থানে ঝুলিয়ে রাখত। তারা ঈগলের চিহ্ন তৈরি করত যাতে লোকেরা ভয় পায় এবং মানুষের মতো আচরণ করতে শুরু করে। এই ধরনের শাস্তি দেওয়ার উদ্দেশ্য ছিল ন্যায়বিচার করা নয়, বরং ভয় ছড়িয়ে দেওয়া। যাই হোক, এই শাস্তি জনসমক্ষে দেওয়া হয়েছিল যাতে মানুষ 1000 বার ভাববে। আগে ব্যবস্থা এমন ছিল যে কোনো অপরাধ করার আগেই মানুষ নিয়ন্ত্রিত হতো। আচ্ছা, এখনও তারা নিয়ন্ত্রিত, কিন্তু প্রশ্ন হলো কেন আমরা এখন এই ধরনের শাস্তি দেখতে পাই না? কারণ হলো, যখন সমাজ বিকশিত হয়েছে এবং আমরা আইনি ব্যবস্থা দেখেছি, তখন মানবাধিকারের নীতি জনপ্রিয়তা পেয়েছে, যার উদ্দেশ্য ছিল মানুষকে যেন এমন নৃশংস শাস্তি না দেওয়া হয়, তারা যে অপরাধী করুক না কেন। এর পাশাপাশি মানুষ এই মানবিক শাস্তির বিরুদ্ধেও আওয়াজ তুলেছিল এবং সময়ের সাথে সাথে সারা বিশ্বে শাস্তি দেওয়া বন্ধ হয়ে যায়। এই কারণেই আমরা এমন মৃত্যুদণ্ড দেখতে পাই না, কিন্তু ইতিহাসে একজন ব্যক্তিকে নির্যাতন ও মৃত্যু দেওয়ার এমন অনন্য পদ্ধতি ছিল যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না।
যদি আপনি একই রকম ইতিহাস এবং শাস্তি সম্পর্কে জানতে চান তাহলে মন্তব্যে আমাকে জানান। মাত্র 10 জনকে একটি ভিডিও বানাতে বলুন, আমি এর দ্বিতীয় অংশ তৈরি করব। ততক্ষণ পর্যন্ত আপনি তুতুন কামানের এই গ্রন্থটি দেখতে পাবেন, যা মিশরে 3000 বছর ধরে কেউ খুঁজে পায়নি, এবং এতে এমন ধনসম্পদ পাওয়া গেছে যে আপনি অবাক হবেন। এই গ্রন্থে দেখা হবে। দেখার জন্য ধন্যবাদ।